এই ওয়াকফ সংশোধনী আইন পশ্চিমবাংলায় লাগু হতে দেব না, ইমপ্লিমেন্ট হতে দেব না বলার পরে নোটিফিকেশান দিচ্ছে যে আপনার সম্পত্তিগুলো উমিদ পোর্টালে আপলোড করতে হবে। এটা মমতা ব্যানার্জি মুসলিম সমাজের সাথে দ্বিচারিতা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। ওবিসি নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, এসআইআর নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, এনআরসি নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, সিএএ নিয়ে মুসলমানদেরকে ঠকালেন। আবার নতুন সংযোজন হলো কি আপনার এই ওয়াকফ নিয়ে মুসলমানদেরকে ঠকালেন। আমি জানতে চাই ঠিক আর কতবার ঠকানোর পরে আপনার মনের যে বাসনা আছে সেটা পূরণ হবে। তৃণমূল কংগ্রেসের মিনিস্টাররা খাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের এমপিএমএলরা খাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের নেতারা ওই ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছেন। কোন ক্যামেরা বলছি এই অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেটের মিনিস্টার ওয়াকফ সম্পত্তি লুটেছে। এদের দলের এমপি, তৃণমূলের এমপি ওয়াকফ সম্পত্তি লুটেছে, তৃণমূলের এমএলএ ওয়াকফ সম্পত্তি লুটেছে, তৃণমূলের নেতারা ওয়াকফ সম্পত্তি লুটে রেখেছে। সময়ের সাথে সাথে নাম বলবো, আগে তৃণমূল কংগ্রেস আমার কথাটাকে মিথ্যা প্রমাণ করুক, আমার নামে অভিযোগ দায়ের করুক। হাওড়া জেলার এমএলএ, তাও বলে দিচ্ছি, নাম পরে বলবো। হাওড়া জেলার এমএলএ, বিধায়ক হচ্ছে হাওড়া জেলার, কলকাতাতে 11 কাটা জায়গা দখল করে রেখেছে, যে জায়গা এক কাটার দাম প্রায় আজকের ডেটে 5 কোটি টাকা। আমি এটা বলে রাখছি আপনাদের, ক্যামাকি স্ট্রিটের তো খুব চর্চিত না, ক্যামাকি স্ট্রিটের একটা অফিস আছে তৃণমূল কংগ্রেসের, ওই অফিসটা ওয়াকফ সম্পত্তির ওপরে তৈরি। এখানে বঙ্গ বিজেপি যতই লাপালাপি করুক না কেন, হয়তো লাপালাপি করছে বাইনারি পলিটিক্সটাকে টিকে রাখার জন্য, পর্দার সামনে এরা কুস্তি করছে, পর্দার আড়ালে এরা দোস্তি করছে। তো উমিদ পোর্টালে যে ওয়াকফ সম্পত্তি সেটা নথিভুক্ত করবার জন্য যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত বোর্ডগুলো রয়েছে সেখানে নির্দেশিকা এসছে নবান্নর পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকে বলেছিলেন যে এ রাজ্যে ওয়াকফ কোনোভাবেই চালু করা হবে না, ওয়াকফ বলবৎ করা হবে না। এ বিষয় নিয়ে আপনি কি বলবেন? মুখ্যমন্ত্রী তো মুসলমান সম্প্রদায়ের মাসিহা, তো তার এই যে ওয়াকফ নিয়ে এই যে অবস্থান, সেটা নিয়ে আপনার বক্তব্য? মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ করে মমতা ব্যানার্জি, মুখে বলে বেড়ায় মুসলমানদের তোষণ করছে, কিন্তু মুসলমানদেরকে শোষণ করছে। এই ওয়াকফ সংশোধনী আইন পশ্চিমবাংলায় লাগু হতে দেব না, ইমপ্লিমেন্ট হতে দেব না বলার পরে 5.5 মাস পরে হঠাৎ করে নোটিফিকেশান দিচ্ছে যে আপনার সম্পত্তিগুলো উমিদ পোর্টালে আপলোড করতে হবে। এটা মমতা ব্যানার্জি মুসলিম সমাজের সাথে দ্বিচারিতা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতারণা করেছেন, মুসলিম সমাজের বিশ্বাসকে আবার নতুনভাবে উনি ধ্বংস করেছেন। মমতা ব্যানার্জি যদি ওর মনে এই ধরনের থাকতো যে ওয়াকফ সংশোধনী আইন বাংলায় লাগু হতে দেবো, তাহলে অনেক আগেই বলা দরকার ছিল। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু অনেক আগে থেকে এই বিষয়টা, এই পোর্টালের বিষয়ে বলেছিলেন, কিন্তু তখন প্রায় 5.5 মাস হয়ে যাওয়ার পরেও কেন এতদিন পরে বলা হলো, বা তিনি অসত্য কেন কথা বললেন? তিনি তো বলতে পারতেন যে না আমি কেন্দ্রের আইনকে মেনে নেব। তা না করে তিনি মুসলিম সমাজকে বিভ্রান্তের মধ্যে ফেলেন। এখন তাড়াহুড়ো করা হচ্ছে, একাধিক কালামে ডকুমেন্টস আছে, সবটা এই মুহূর্তে জোগাড় করা সম্ভব নয়। সেই জন্যই আজকে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি ওয়েস্ট বেঙ্গল ওয়াকফ বোর্ডে, যেখানে আমাদের স্পেসিফিক কিছু দাবির মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো ছিল সেটা হচ্ছে আপনার যে উমিদ পোর্টালের আপডেটের ক্ষেত্রে টাইমকে এক্সটেন্ড করা হোক, বাড়ানো হোক। দ্বিতীয় হচ্ছে এই আপলোডের ক্ষেত্রে সরলীকরণ করা হোক। এত তথ্যের কচলাকচলি আছে ওর মধ্যে, দেখবেন সেখানে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং সাথে সাথে যেগুলো রেজিস্টার্ড কিন্তু এখনও ইসি হয়নি বা ইসি এখনও পায়নি, এনরোল হয়নি, সেগুলো দ্রুততার সাথে ওই হেবাকৃত ওয়াকফগুলো যেগুলো আছে সেগুলো দ্রুততার সাথে ইনক্লুড করা হোক, আপনার ইসি নাম্বার দেওয়া হোক, এবং ওয়াকফ বোর্ডে ওয়াকফ সম্পত্তি স্বচ্ছতা নিয়ে আসা হোক। ডাইরেক্ট ম্যানেজমেন্ট ওয়াকফ প্রপার্টি হচ্ছে 88টি, আর আলাদা করে মোট টোটাল হচ্ছে 8000। তার মধ্যে অনেক দুর্নীতি হচ্ছে। কলকাতার মতো শহর যেখানে 1 কাটার দাম 2 কোটি 4 কোটি টাকাও দাম আছে সম্পত্তি, সেই সম্পত্তিগুলো বিহাত হয়ে যাচ্ছে, সেগুলো সঠিকভাবে দেখভাল হোক, এটাও আমরা দাবি রেখেছি। আর আমি মমতা ব্যানার্জিকে যেটা প্রশ্ন করতে চাই, আর কত মুসলমানদেরকে আপনি এই ধরনের ঠকাবেন? তাহলে আপনার আর কতবার ঠকালে আপনার মনের বাসনা পূরণ হবে? এটা আমি মমতা ব্যানার্জির কাছে জানতে চাইছি। ওবিসি নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, এসআইআর নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, এনআরসি নিয়ে মুসলমানদেরকে ঠকালেন, সিএএ নিয়ে মুসলমানদেরকে ঠকালেন। আবার নতুন সংযোজন হলো কি আপনার এই ওয়াকফ নিয়ে মুসলমানদেরকে ঠকালেন। আমি জানতে চাই ঠিক আর কতবার ঠকানোর পরে আপনার মনের যে বাসনা আছে সেটা পূরণ হবে?
আপনি ওয়াকফ আইনকে সমর্থন করেন? দেখুন, ওয়াকফ সংশোধনী আইন যেটা নিয়ে এসেছে সেটা কেন্দ্র শুধু সংখ্যার জোর দেখিয়ে মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করতে চাইছে। দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সম্ভবত তৈরি হয়েছে, সেখানে ধর্মীয় এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে। দ্য হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আছে, ওয়াকফ আইন আছে, পার্সি ভাইদের জন্য ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, খ্রিস্টান ভাইদের জন্য আইন আছে। আপনি জানেন কাশী বৈশ্বনাথ মন্দির, বিখ্যাত মন্দির, সেই মন্দির রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। সেই সমস্ত আইন নির্দিষ্ট পরিসরে চলছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের মোদী সংখ্যার জোর দেখিয়ে মুসলিমদের পূর্বপুরুষের রেখে দেওয়া ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য এখন যে আইনের সংশোধনী নিয়ে এসেছি এর আমি বিরোধী। কিন্তু আইন যে অ্যাকচুয়াল আইনের আর কেউ বিরোধী করতে পারে না, কিন্তু অ্যামেন্ডমেন্টের নামে যেগুলো নিয়ে এসেছে তার বিরোধী আমি বলছি। সেই জন্যই বিরোধিতা করে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি। আর মমতা ব্যানার্জি নামকাস্ত বিরোধিতা করে মুসলমানদেরকে বোকা বানাচ্ছে। ভারতের সবচেয়ে তৃতীয় বৃহত্তম সম্পত্তির মধ্যে ওয়াকফ পড়ে। এই ওয়াকফ, হ্যাঁ আচ্ছা বলেন। আচ্ছা, এত যে জমি, এই জমিগুলো কোথায় যাচ্ছে? আমি আপনাকে বলি যে প্রথমেই যে তথ্যটা দিচ্ছেন এই তথ্যটা সম্পূর্ণ ভুল তথ্য। তা সাউথ ইন্ডিয়ায় 2টো মন্দিরের যা প্রপার্টি আছে, টোটাল ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি এক করলে অত প্রপার্টি নয়। আপনাদের বলা হয় ইন্ডিয়ান আর্মি রেলের পরে নাকি ওয়াকফ প্রপার্টি, এটা ঘোড়ার ডিম, অসত্য কথা, এই মার্কেট গরম করা কথা। দেখুন, আমরা তো চাই মুসলিম সমাজের শুধু নয়, একটা জেনে রাখুন, ওই ওয়াকফ যে প্রপার্টি আছে এটা শুধু মুসলমানদের দান করা নয়, অনেক নন মুসলিম ভাইরাও হিন্দু সমাজের ভাইরাও মুসলিম সমাজের অগ্রগতির জন্য, মুসলিম সমাজকে ইমপ্লিমেন্ট করার জন্য অফ করে গিয়েছিলেন। তো এই যে ওয়াকফ প্রপার্টি মুসলিম সমাজের বেশি পূর্বপুরুষের দান করা, এই সমাজকে অগ্রগতির জন্য দিয়ে গিয়েছিল। কিন্তু এখন সেটা কি দেখছি, বিগত দিনে রাজ্য সরকারগুলো এগুলো থেকে অনেক রাজ্য সরকার লুটেপুটে খেয়েছে। পশ্চিমবাংলা বর্তমান যে সরকার চলছে, ক্যাবিনেটের মিনিস্টাররা লুটে খাচ্ছেন, এখনও প্রমাণ আছে, অভিযোগ আছে। সেই অভিযোগের এর সারবত্তা নেই বলে বলতে পারবো না, কিন্তু আছে, সারবত্তা আছে, সেগুলো চাইলে আমি দেখাতে পারি। তৃণমূল কংগ্রেসের মিনিস্টাররা খাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের এমপিএমএলরা খাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের নেতারা ওই ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে। নতুন আইন করে অ্যামেন্ডমেন্টের নামে ডাইরেক্ট কেন্দ্র সরকার সেটাকে কন্ট্রোল করে লুটার চেষ্টা করছে। দিল্লি গিয়ে আন্দোলন করবেন? দেখুন, ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রি, কোথায় কে আন্দোলন করবে সেটা কোনো রাষ্ট্র দেখিয়ে দিতে পারে না। হ্যাঁ, সংরক্ষিত এলাকাগুলো, আমি যদি বলি আর্মি ক্যাম্পের মধ্যে ঢুকে আমি আন্দোলন করবো, এটা হবে না। আমি যদি বলি এখানে আমাদের পুলিশ ব্যারাকের মধ্যে ঢুকে আন্দোলন করবো, এটা সম্ভব নয়। নির্দিষ্ট জায়গার বাইরেই আন্দোলন করা আমার ডেমোক্রেটিক রাইট, আমি করব। দিল্লিতেও আন্দোলন চলছে, পশ্চিমবাংলাতেও হবে, গুজরাটেও হবে, বিহারেও হবে, অসমেও হবে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অধিকারের জন্য আন্দোলন হবে। মমতা ব্যানার্জি বলেছিলেন যে দিল্লি গিয়ে আন্দোলন করো, আইন লাগু হয়ে গেছে, এখন তাহলে সেটাই শেষ ভরসা। এটার সঙ্গে একটা অ্যাড করবো যে মালদা মুর্শিদাবাদে যে ঘটনা আমরা দেখেছিলাম, সেই প্রতিবাদের সময় 132টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, গ্রাম থেকে পলায়ন করতে বাধ্য করা হয়েছিল, কুকুরের গলায় কোপ মারা হয়েছিল। এর ফলাফলে কি দেখা গেল? দেখুন, মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস দুজনকে খুন হতে হয়েছিল। আর অভিযোগ, পুলিশের গুলিতে একটি মানুষ মারা গিয়েছিল, একাধিক মানুষ পুলিশের গুলিতে তারা আক্রান্ত হয়েছিল। এটা হয়েছিল যে বিএসএফ এর সাজে ড্রেস পরে এসে গ্রামে অত্যাচার চালানো হয়েছিল, ভিন্ন সম্প্রদায়ের মানুষ, ভিন্ন এলাকার মানুষ আক্রান্ত হয়েছিল। তো আমার বক্তব্য এটা, এই ধরনের ইনসিডেন্ট ঘটবে, পুলিশ প্রশাসন কি করছিল? পুলিশের একটা অংশকে, একটা ডিপার্টমেন্ট আমরা আইবি বলি, গোয়েন্দা বিভাগ বলি, তাদের কাজ হচ্ছে এই ধরনের ঘটনা ঘটার যদি কোনো সম্ভাবনা থাকে তাদের কাজই হচ্ছে এগুলোকে খুঁজে বার করা এবং ঘটনা ঘটার পূর্বেই পুলিশকে জানানো, পুলিশে এসে সেটাকে আটকানো। তাহলে পুলিশ যেখানে এই ঘটনা ঘটেছে তার অদূরেই পুলিশ থানা ছিল, তারা কি করছিল? এখানে তো আমার একটা সন্দেহ তো দানা বাঁধছেই। কারণ আপনারা জানেন তার কদিন আগে মোথাবাড়িতে একটা ধর্মীয় বিষয় নিয়ে একটা অশান্তি পাকিয়েছিল। আমরা যেখানে দেখছি যেখানে তৃণমূল দুর্বল হতে চলেছে, এই ধরনের ঘটনা সেগুলো প্রবণতা বেড়ে যাচ্ছে। এর দায়িত্ব রাজ্য সরকার নিয়ে যেতে পারবে না? আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে এবং যেই ছেলেটি সম্ভবত তার নাম নিজাম, নামটা ভুলে যাচ্ছে, তাকে একটা ছেলে খুন হয়েছিল পুলিশের গুলিতে। এইগুলো তো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এই ঘটনাকে কেউ সমর্থন করে না। এই ঘটনাকে যারা সমর্থন করবে তারা মানুষরূপে অমানুষ ছাড়া আর কিছুই নয়। কিন্তু প্রশ্ন আমার এটাই, মমতা ব্যানার্জি তার পরেই হুঙ্কার দিয়ে বললেন যে আমি থাকতে পশ্চিমবাংলায় ওয়াকফ সংশোধনী আইন ইমপ্লিমেন্ট হতে দেব না। তাহলে এখন কেন হচ্ছে? মমতা ব্যানার্জির এই দ্বিচারিতার জবাব মানুষকেই দিতে হবে। কান পাতলে শোনা যায় মন্ত্রী থেকে বিধায়ক সকলে নাকি ওয়াকফ সম্পত্তি জবরদখল করে আছে।
সকলেই বলবো না, তবে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেটের মিনিস্টার, কন ক্যামেরা বলছি, এই অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেটের মিনিস্টার ওয়াকফ সম্পত্তি লুটেছে। কি নাম? নামটা যখন চ্যালেঞ্জ করবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি অবশ্যই, ক্যাবিনেটের মিনিস্টার তিনি, ক্যাবিনেট মানে তো মিনিস্টার হচ্ছেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এদের দলের এমপি, তৃণমূলের এমপি ওয়াকফ সম্পত্তি লুটেছে, তৃণমূলের এমএলএ ওয়াকফ সম্পত্তি লুটেছে, তৃণমূলের নেতারা ওয়াকফ সম্পত্তি লুটে রেখেছে। সময়ের সাথে সাথে নাম বলবো, আগে তৃণমূল কংগ্রেস আমার কথাটাকে মিথ্যা প্রমাণ করুক, আমার নামে অভিযোগ দায়ের করুক যে আমি মিথ্যা বলছি, তৃণমূলের নামে অপপ্রচার করছি, তারপরেই আমি নাম নিয়ে কোর্টে হাজির হবো। দক্ষিণ কলকাতার মন্ত্রী, শুধু দক্ষিণ কলকাতা নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে। বলছি দক্ষিণ কলকাতা, শুধু আমি আপনাকে বললাম হাওড়া জেলার এমএলএ, তাও বলে দিচ্ছি, নাম পরে বলবো, হাওড়া জেলার এমএলএ, বিধায়ক হচ্ছে হাওড়া জেলার, কলকাতাতে 11 কাটা জায়গা দখল করে রেখেছে, যে জায়গা এক কাটার দাম প্রায় আজকের ডেটে 5 কোটি টাকা। আমি এটা বলে রাখছি আপনাদের, ক্যামাকি স্ট্রিটের তো খুব চর্চিত নাম, ক্যামাকি স্ট্রিটের একটা অফিস আছে তৃণমূল কংগ্রেসের, ওই অফিসটা ওয়াকফ সম্পত্তির ওপরে তৈরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই যে অফিসটা আছে ক্যামাকি স্ট্রিটের তৃণমূলের যে অফিসটা আছে, সেই অফিসটা আমি কোড আনকোড বলছি, আমারটা এ করে রাখো, ওটাও ওয়াকফ সম্পত্তি, মুসলিমদের পূর্বপুরুষদের ওয়াকফ করা সম্পত্তি বেদখল আজকে হয়ে গেছে, ওখানে অফিসও আছে। আচ্ছা, বলছি যে এই যে আপনি অভিযোগগুলো করছেন, সবচেয়ে বড় মাথাটাকে? সবচেয়ে বড় মাথা আপনারা একটু খুঁজুন, দেখুন কারা ওয়াকফ আইন বকলমে রাজ্যে ইমপ্লিমেন্ট হতে সহযোগিতা করছে। এটাও তো হতে পারে যে আমরা যা লুটেছি, যতটুকু বাকি আছে তোমরা লুটবে, আমাদেরগুলোতে তোমরা তাকাবে না, আমি তোমাদেরগুলোতে তাকাবো না, অর্থাৎ তোমাকে ওই জন্য আমি অমিত পোর্টালে আপলোড করার সুযোগ দিয়ে দিচ্ছি, আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করছি, এটাও হতে পারে। সবশেষে যেটা প্রশ্ন, যে আপনি যেটা একটু আগে বললেন যে ওবিসিতে মুসলমানরা বঞ্চিত, এসআইআর এ মুসলমানরা বঞ্চিত, সবশেষে অমিত পোর্টালে ওয়াকফ সম্পত্তি নিয়েও বঞ্চিত হলো মুসলমানরা। কিন্তু আবারও প্রশ্ন করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে তিনি মুসলমান সম্প্রদায়ের মাসিহা, তাহলে সে জায়গা থেকে দাঁড়িয়ে এই যে কেন্দ্রের সমস্ত যে নীতিগুলো, সেগুলো শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন, এর পিছনে কোন তত্ত্ব কাজ করছে? দেখুন, তৃণমূল কংগ্রেস যেটা পাহাড় সম দুর্নীতি করেছে, ভাইপো দলের লোকেরা যেভাবে দুর্নীতি করেছে, দুর্নীতির হাত থেকে বাঁচার একটাই পন্থা, সেটা হচ্ছে বিজেপি পারে মমতা ব্যানার্জি বা তার দলের লোককে জেলের বাইরে রাখা। তো আমরা কদিন আগে দেখলাম আমাদের এই বাড়ির মেয়ে তিলোত্তমা, তাকে হসপিটালে ডিউটিরত অবস্থা তাকে খুন করেছে, সেন্ট্রালের হাতে, সেন্ট্রাল সিবিআই তদন্ত করছিল, কিন্তু তদন্তের গতিবাদ কচ্ছপের নাই, এবং আমরা এখনো মনে করছি প্রকৃত দোষীরাকে আড়াল করা হচ্ছে। কে তাহলে তদন্তভার কাদের হাতে ছিল? সিবিআইয়ের হাতে ছিল। সিবিআইকে কারা কন্ট্রোল করে? সেন্ট্রালকে এখন কে চালাচ্ছে? বিজেপি। তাই কোনো একটা জায়গায় এসে দেখছি তৃণমূল কংগ্রেস বারবার সেন্ট্রালে নিয়ে আসা বিলগুলোকে যখন আইনে পরিণত হচ্ছে, কখনো ওয়াকআউটের নামে বেরিয়ে চলে আসছে, হাম এই বিল নেই মানেঙ্গে বলে বাইরে এসে গল্প শোনাচ্ছে, ভোটাভুটিতে অংশগ্রহণ করছে না। তো এই জায়গা থেকে আমরা বারবার বলছি যে বিজেপির এই আইন নিয়ে আসা আইনগুলোকে রাজ্যে ইমপ্লিমেন্ট করার সুযোগ এই জন্যই দিচ্ছে যে গলা ও দুর্নীতিতে দায়েরা গলা পর্যন্ত ডুবে গিয়েছে, যাতে না এদেরকে অ্যারেস্ট করে, এদেরকে যাতে ছেড়ে রাখে, সেই জন্য এই সুযোগটা দিচ্ছে। বাংলার মানুষ এবার দেখুক বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়ে লাভটা কী হচ্ছে না হচ্ছে। আবার অনেকে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন। তা সুতরাং যারা তৃণমূলকে ভোট দিয়েছে বা যারা বিজেপিকে ভোট দিয়েছে, দুটো ভোটই বিফলে গেল। আগামী 2026 নির্বাচন আসছে, বিজেপির ওই সাম্প্রদায়িক রাজনীতি, তৃণমূলের এই ফ্যাসিস্ট চিন্তাভাবনা, এই দুইয়ের বিরুদ্ধে ভোট করতে হবে। কিন্তু সব শেষে যেটা প্রশ্ন, আপনি বলছেন যে বিজেপি একমাত্র কেন্দ্রের দল হিসাবে পারে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, যত দুর্নীতি রাজ্যে হয়েছে। কিন্তু আমরা তো এখানে দেখছি বঙ্গ বিজেপির নেতারা তারা একাধিকবার তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধিতা করছেন, সোচ্চার হয়েছেন। আজকেও শুভেন্দু অধিকারী তিনি আজকে নির্বাচন কমিশনে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন। তাহলে আপনি কি করে বলছেন যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই যে আমি একটা কথা বলি, রাজ্যের কোনো যদি এই ধরনের ভয়ঙ্কর হিনিয়াস ক্রাইম যারা করেছে এর বিরুদ্ধে লড়তে গেলে অবভিয়াসলি কেন্দ্র সরকার, আজকে বিজেপি আছে কালকে অন্য কোনো কেন্দ্র সরকার কেউ আসতে পারে, কেন্দ্র সরকার যারা এজেন্সি আছে এজেন্সি দিয়ে তদন্ত করা দরকার। সিবিআই, ইডি এরা তো ঘুমিয়ে পড়েছে, কচ্ছপের গতির না এরা চলছে। আমরা ভুলে যাচ্ছি নাকি আজ থেকে বছর 2 আগে বকটুয়ে যে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই হত্যাযজ্ঞ চালিয়েছে সিবিআইয়ের কেসটা সিবিআইয়ের হাতে, কত গতি কী আমরা ভুলে যাচ্ছি নাকি? আমাদের তিলোত্তমা, আমরা এসএসসির মামলার থেকে শুরু করে যারা বরঞ্চ দুর্নীতিগ্রস্ত তারা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। সুতরাং এখানে বঙ্গ বিজেপি যতই লাপালাপি করুক না কেন, হয়তো লাপালাপি করছে বাইনারি পলিটিক্সটাকে টিকে রাখার জন্য, পর্দার সামনে এরা
কুস্তি করছে, পর্দার আড়ালে যারা দোস্তি করছে। আচ্ছা, তাহলে কোথাও কেউ কি হচ্ছে সিপিএম আর কংগ্রেসের অভিযোগই সঠিক, মোদী মমতার হাত রয়েছে? দেখুন, এটা আজ থেকে না, আমরা দীর্ঘদিন ধরে বলছি, এটা সিপিএম কংগ্রেসের নয়, বাংলার অলিতে গলিতে আপনি কান পাতবেন, শহর থেকে মফস্বল মানুষকে জিজ্ঞাসা করবেন, একটাই কথা বলবে, বিজেপি তৃণমূল সেটিং হয়ে চলছে। একাধিকবার আপনার সঙ্গে নাকি দেখা করেছে, বারবার সূত্র মারফত জানতে পারছি। আচ্ছা, বামের সঙ্গে কি আইএসএফ এর জোট হতে চলেছে? না, বিমানবাবু আমার সাথে দেখা করেছে, কোনো জায়গায় এরকম নয়। আমরা একবার ইতিমধ্যে আমরা দুবার চিঠি করেছিলাম, তারপরে আবার ফোনে বিমানবাবুর সাথে কথা হয়েছিল, একবার আমরা আলিমুদ্দিনে গিয়েছিলাম। আমরা চাইছি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে অপ্রাসঙ্গিক করা, সহজেই অপ্রাসঙ্গিক করতে গেলে আমাদেরকে তাহলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, নাহলে আমাদেরকে একটু বেশি কষ্ট করতে হবে। সেটা মাথায় রেখে সিপিএম শুধু নয়, জাতীয় কংগ্রেস, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, অনেক সামাজিক সংগঠন আছে যারা বিজেপি এবং তৃণমূলের এই নীতির বাইরে লড়াই করতে চায়। এবং আপনাদের বলে যাই, মতুয়া যে সমাজের একটা বড় অংশ কিন্তু আমাদের সাথে আসতে চলেছে। আগামী দিনে দেখতে পাবেন কারা আসছে না আসছে, আমি সেটা এখন পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করবো না, সময়ের সাথে করব। তো এটা আলোচনা চলছে। সিপিএম যদি মনে করে বিজেপি এবং তৃণমূলকে সহজে হারানো দরকার, কংগ্রেস যদি মনে করে বিজেপি তৃণমূলকে সহজে হারানো দরকার, তাহলে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আর যদি মনে করে যে যার মতো ভাবে লড়াই করবো, সেটা তাদের একান্ত ব্যাপার। বলছি, হিন্দু ঐক্য মহাজোট বলে আমরা দেখলাম নতুন একটি দলের উদ্ভব হয়েছে, তারাও কি আপনাদের সঙ্গে? না, আমাদের ওই ধরনের দলের কারোর সাথে আমাদের আলোচনা হয়নি। মানে এই যে সামাজিক সংগঠন বললেন, তারাও সামাজিক সংগঠন? না, আমাদের সাথে এখন আলোচনা হয়নি। তাদের আইডিওলজি, তাদের চিন্তাভাবনা নিশ্চিতভাবে যদি আমরা জানতে পারি, আমাদেরকে যদি অ্যাপ্রোচ করে কথা বলবো। হিন্দু ঐক্য মুসলিম ঐক্যর বিরুদ্ধে আমরা নয় তো, আমরা হচ্ছে যারা এক্সট্রিম মুসলিম ঐক্য। কেউ যদি বলে আমরা মুসলমানদের জন্য কাজ করতে চাই, তার বিরুদ্ধে আমি নয়। কেউ যদি বলে আমি হিন্দুর জন্য কাজ করতে যাই, তার বিরুদ্ধে আমি নয়। কেউ যদি বলে আমি আদিবাসীর জন্য কাজ করতে চাই, তারও বিরুদ্ধে আমি না। কেউ যদি বলে আমি দলিতদের জন্য কাজ করতে চাই, আমি তার বিরুদ্ধে কেন যাব? কিন্তু তাদের ওয়ে অফ, রাস্তাটা কি, তাদের কোন ওয়েতে যাবে? তারা ডেমোক্রেটিক ওয়েতে যাবে, না তারা ডেমোক্রেটিক সিস্টেমের বাইরে গিয়ে কোনো এক্সট্রিম ওয়েতে যাবে? তাদের যারা এক্সট্রিম ওয়েতে যাবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না রাজনীতি। যারা ডেমোক্রেটিক ওয়েতে সংবিধানকে সামনে রেখে অধিকারের জন্য, হিন্দু যদি বলে আমার এই অধিকারটা আমি পাচ্ছি না, সেই হিন্দুর পাশে আমি থাকবো। সংবিধানকে সামনে রেখে কোনো মুসলমান যদি বলে আমি এই অধিকারটা পাচ্ছি না, আমি তার পাশে থাকবো। সংবিধানকে সামনে রেখে কোনো আদিবাসী যদি বলে আমার 6 শিডিউল ইমপ্লিমেন্টের কথা দাবি তোলে, আমি সেই আদিবাসীটার সাথে থাকবো। কারণ 6 শিডিউল সংবিধান ঘোষিত, ওই আদিবাসীটাকে আপনার দিতে হবে। তো আমি আদিবাসীর জন্য যদি আমি আওয়াজ তুলি, আমি তার দিদিকে, কেউ যদি আমার মৌলবাদী বলে, আমি মৌলবাদী বলতে শুনতে রাজি আছি। আমি আমার হিন্দু ভাইয়ের অধিকার পাচ্ছে না, দেবত্ব সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, তো দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য কেউ যদি লড়াই করে, আমি কেউ থাকুক আর নাই থাকুক, তার পাশে নওশাদ সিদ্দিকী আইএসএফ থাকবে। কারণ সে তার অধিকারের কথা বলছে। হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা আপনার দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করে গেছে, সেটাকে যদি লুট করে নেয়, তার বিরুদ্ধে যদি আন্দোলন সংগঠিত হয়, সেখানে আমি থাকবো, অন্য কেউ থাকুক আর নাই থাকুক। সবাই মিলে বিরোধিতা করবেন বলছেন, কিন্তু কংগ্রেস কি বামপন্থীদের পাশে দাঁড়াবে? মানে এরকম আপনারা কি? আমি সেটা কংগ্রেসের বন্ধুরা বলতে পারবে। আমরা চাই না, আমরাও চিঠি পাঠিয়েছি, আমরাও চাই যে, না এখনো উত্তর এসে পৌঁছায়নি। আমরাও চাই যে কংগ্রেস, লেফট ফ্রন্ট, আইএসএফ, আরও অনেক সংগঠন যারা আছে, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, যারা ডেমোক্রেটিক ওয়েতে সেকুলারিজমকে বিশ্বাস করে, মানে সেকুলারিজম প্র্যাকটিস করে, তারা একসাথে হোক। তবে সেকুলারিজম প্র্যাকটিস করে মানে এই নয় যে তাকে গেরুয়া বসন পড়তে পারবে না, সে মাথায় টুপি দিতে পারবে না, সে মাথায় তিলক কাটতে পারবে না, তার মুখে দাঁড়িয়ে রাখতে পারবে না। এর সাথে সেকুলারের কোনো সম্পর্ক নাই। বলছি, ইমামরা কি তথাগতিত আমরা যারা সেকুলারের সংজ্ঞা তৈরি করেছি, তারা মনে করি পুরোহিত সেকুলার হতে পারে না। অনেকে তারা মনে করে অনেক ইমাম সেকুলার হতে পারে না। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমরা কোনো পুরোহিত যদি সেকুলার মাইন্ড নিয়ে চলে, কোনো ইমাম যদি সেকুলার মাইন্ড নিয়ে চলে, সবাইকে আমরা ইনক্লুড করছি, আহ্বান করবো। বলছি, মুসলিমদেরকে বাঁচাতে ইমামরা কি নওশাদ সিদ্দিকীর হয়ে মানে লিফলেট বিলি করবে? এবার দেখুন, ইমাম বা পুরোহিত না, কেন পুরোহিতরা করবে না সেটা বলুন। দেখা গেছিল তো আগের বার। আমি বলছি কেন পুরোহিতরা করবে না? মুসলমান সমাজের উপর যদি আক্রমণ নেমে আসে, পুরোহিতরা কি চুপ থাকতে পারবেন? তারাও চুপ থাকতে পারবেন, আমার বিশ্বাস এটা। তারাও রাস্তায় নামবে। আপনারা জানেন, এই ওয়াকফ সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য, আইনকে বিরোধিতা করে কেরলের একটা হিন্দু ধর্মীয় সংগঠন মামলা করেছে ওয়াকফ এই আইনকে চ্যালেঞ্জ করে। এটা তো বিউটি আমাদের দেশের জন্য। না, বলছি যে একটা শেষ প্রশ্নে আসবো আমার পক্ষ থেকে, যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি কি আইএসএফ এর যোগ দিচ্ছেন? এমনটা না, আমাদের সাথে এই ধরনের কোনো আলোচনা হয়নি। মানে হুমায়ুন কবির আসছেন না? না, আমাদের কোনো আলোচনা হয়নি। বাংলা বাঁচাও আলোচনা হলে নেবেন? আলোচনা হলে দেখুন, এই প্রশ্ন ইতিপূর্বে করেছে, নেওয়া না নেওয়ার প্রশ্নের আগে হচ্ছে কথা
উনি একটা বক্তব্যতে বলেছিল 70% 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এই ধরনের একটা মন্তব্য শুনেছিলাম। তো ওই বক্তব্য থেকে যতদিন না পর্যন্ত উনি ওই বক্তব্য থেকে দূরে আসবেন, অর্থাৎ বক্তব্য ওনার ভুল ছিল, এই বক্তব্য থেকে যতদিন পর্যন্ত এটা বলছেন, নিমার আলোচনারই প্রশ্ন আসছে না, অত দূরের কথা। ক্ষমা চান যদি, কি বললাম আপনাকে, আগে হোক তারপরে কথা হবে। মানে ক্ষমা চেয়ে নিলে আমি কি বললাম, আগে তিনি তার বক্তব্য থেকে প্রত্যাহার করুক, তারপরে আলোচনার জায়গা তৈরি হবে। ক্ষমা চাইলে কি আপনাকে কি বলছি, যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার করছে তার আগে কোনো আমাদের ডিসিশনই আসবো না। আগে দিয়েছেন যে যোগী আদিত্যনাথ তার আগের দিন সভা করার জন্য তিনি বলেছেন। দেখুন একটা কথা বলে, আপনাকে কেউ ডিস্টার্ব করেছে, তার জন্য আপনি 4টে খারাপ ভাষা বলে দিলেন, পরশুর দিন বলবেন যে আমাকে ডিস্টার্ব করেছিল এই জন্য বলেছি, এটা তো হয় না। যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদে থাকে না, পশ্চিমবাংলা থাকে না, পশ্চিমবাংলা হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকি। যদি যোগী আদিত্যনাথের নোংরামির জবাব আমরা দিই, আর হুমায়ুন কবিরের নোংরামির জবাব আমরাই দেবো।